হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরেটরের নতুন আরেকটি বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাজিদুল ইসলাম সিফাত। আজকে আমরা পড়ব হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা। তোমরা গতকালকে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিয়েছো, তো আজকে আমরা ওই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে। তো আমরা শুরুতেই কি করব, আমরা জিনিসটা জেনে নিই। জিনিসটা কি বাইভ্যালেন্ট কথার মাধ্যমে বুঝতে পারছো, বাই মানে হচ্ছে কি দুই। তো দেখো বাইভ্যালেন্টটা কোথায় দেখা যায়। তো বাইভ্যালেন্ট আমরা প্রথমত দেখতে পাই মায়োসিস বিভাজনের প্রোফেজ ওয়ানে যে পাঁচটা ধাপ আছে। কি কি ধাপ আছে তো আমরা নিচে দেখি। তো প্রথমে হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো এই পাঁচটা ধাপের মধ্যে কোন জায়গায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়। জাইগোটিন উপপর্যায়ে আমরা কি হয় ভাইব্রেন দেখতে পাই। ভাইব্রেন জিনিসটা কি চলো আমরা দেখি। জিনিসটা কি বলছে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে একটি জোড়া সৃষ্টি হয় এবং সিনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। তো বাইভ্যালেন্ট জিনিসটা কেমন যদি আমরা দেখতে চেষ্টা করি। দেখো, ধরো হোমোলোগাস ক্রোমোজোম মানে কি একিয়া থেকে সৃষ্ট দুইটা ক্রোমোজোম মানে কি হোমোলোগাস। মানে এই দুইটা প্রথমে এই যে এরকম একটা কোষ ছিল, তো ওটা থেকে ভেঙে এরকম হয়েছে। তো এটা কি একটা ক্রোমোজোম ভেঙে দুটা হলো, তার মানে কি একই জায়গা থেকে তারা সৃষ্ট। তার মানে কি হোম, মানে কি হোম মানে কি আমরা ঘরে সবাই কি একসাথে থাকি না, তো এক জায়গা থেকে সৃষ্টি হলো, তার মানে কি হোমোলোগাস। আর যদি দুইটা আলাদা জায়গা থেকে আসতো দুইটা ক্রোমোজোম বিভাজিত হয়ে, তো ওটা কি হতো হেটারোলোগাস। তো আমরা যেহেতু এক জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, তো ওটা হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস ক্রোমোজোমে যে জোড় সৃষ্টি হচ্ছে এটাকে আমরা কি বলি বাইভ্যালেন্ট বলে থাকি। এটা হচ্ছে কি আমাদের বাইভ্যালেন্ট। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে, জাইগোটিন উপপর্যায়ে। তো তোমরা শুধু পরীক্ষার জন্য শুধু যেটা উত্তর সেটাই পড়বে না, যে অপশনগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে পড়বা। তার মানে হচ্ছে কি একটা অবজেক্টিভ পড়ার সময় আমরা কি চারটা ইনফরমেশনই শিখে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, বাইভ্যালেন্ট কোথায় সৃষ্টি হয় মায়োসিস উপপর্যায়ের, না মায়োসিস কোষ বিভাজনের প্রোপেজন উপপর্যায়ের জাইগোটিন ধাপে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। পুরোটা শেষ। তো আমরা পরেরটায় যাই। পরেরটাই হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। তো তোমরা কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো পড়েছো, জানো কি কি ধাপ আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা কি করি ক্যান্সেলেশন পদ্ধতিতে অবজেক্টিভ সলভ করি। ধরো প্রথম অপশন কি আছে এখানে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। তো টেলোফেজে কি হয়, টেলোফেজ কি সর্বোচ্চ সর্বশেষ ধাপ, তো এটা কি হবে না। এটা আমরা ক্রস দিয়ে দিচ্ছি, এটা হবে না। অ্যানাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো বিএলজে আকৃতি ধারণ করে, তো এটাও কি হবে না, এটাও কাটে। আর প্রোফেজ পর্যায়ে কি হয়, ভিতরে জলগুলো কি হয়, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হইতে থাকে, জলগুলো সংকুচিত হতে থাকে, মানে বের হয়ে যেতে থাকে। তো ওটা কি, এটাও হবে না। তোমাদের বাকি কি আছে মেটাফেজ। তো এটা হচ্ছে কি উত্তর। এভাবে ক্যান্সেলেশন পদ্ধতিতে পড়লে তোমরা কি চারটা অপশনও জানতে পারলাম এবং কি সঠিক উত্তরটাও তোমাদের পেয়ে গেলাম। তো একটার সাথে আমরা কি চারটা জিনিসই দেখতে পারতেছি। তো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, তো এটা হচ্ছে কি মেটাফেসে। তো নিচে আমরা সলিউশনটা দেখতে পাচ্ছি বইয়ে, যে দেখো মেটা মানে হচ্ছে কি মধ্য, ফেজ মানে কি পর্যায়, তো মেটাফেজ মানে হচ্ছে কি মধ্য পর্যায়। তো এ পর্যায়ে প্রথমেই আমরা কি দেখা যাচ্ছে যে সমস্ত ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলে, বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলে। এই জায়গায় কি হয়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়
তো এটা কি মেটাফেজ ধাপ। তো আমরা যাচ্ছি পরেরটায়। এখন দেখো জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে, কোষের মৃত্যুকে কি বলা হয়? তো এটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমরা চাইলে ফলো করতে পারো। তো সেটা হচ্ছে ধরো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি? কোষের কি হলো? জেনেটিক্যালি মৃত্যু হলো। তো জেনেটিক্যালি মৃত্যু, কোষের জেনেটিক্যালি মৃত্যু হলো, তার মানে কি? তার অপমৃত্যু হলো নাকি? কিন্তু অপমৃত্যু না, জেনেটিক্যালি মারা গেল, অপমৃত্যু হলো। তো অপ থেকে মনে রাখবো এপো অপো, এপো অপো, এপো থেকে অপমৃত্যু। তো কি তোমরা ট্রিক্স মনে রাখতে পারো। জেনেটিক্যালি মৃত্যু হলো কি? অপমৃত্যু হলো অপো থেকে অ্যাপোপ্টোসিস। এপো শুরুতে অপো আছে, অপমৃত্যু শুরুতে অপো আছে। তো কি অ্যাপোপ্টোসিস, অপমৃত্যু। এবার আমরা যদি দেখি, তো কি আবার এখানে অবজেক্টিভের জন্য আরেকটা তোমরা শিখে রাখতে পারো, নেক্রোসিস অ্যাপোপ্টোসিস দুইটা আছে। তো এই দুইটার মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো কনফিউশন যেন না হয়, তো সেই জন্য আমরা আরেকটা জিনিস শিখে রাখবো, সেটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস মানে কি? কোষের পুষ্টি বা বিষাক্ত, কোষের পুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু। তো পুষ্টির বাংলা কি আমরা জানি, পুষ্টির ইংরেজি হচ্ছে কি? নিউট্রিয়েন্ট। তো নিউট্রিয়েন্ট মানে কি? পুষ্টির ইংরেজি হচ্ছে কি? NUTRIENT, নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট কি? পুষ্টি। তো নিউট্রন থেকে পুষ্টি, নিউট্রিয়েন্ট থেকে নেক্রোসিস। নেক্রোসিস এনি দিয়ে নিউক্রোসিস, আর নিউট্রিয়েন্ট এনি দিয়ে নিউট্রিয়েন্ট। তো দুইটা শুরুতে এনি আছে, তো এটা মনে রাখতে পারো। নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু, তো এটা হচ্ছে কি? নেক্রোসিস। আর যদি অ্যাপোপ্টোসিস মানে কি? অপমৃত্যু, তো ওটা কি? কোষের জেনেটিক্যালি মৃত্যু। তো আমাদের এখানে দুইটা জিনিস সলভ হয়ে গেল। তো আমরা কি একটা অবজেক্টিভের মাধ্যমে আমরা দুইটা জিনিস শিখে ফেললাম। তারপরে আমরা যাই হচ্ছে কোষের কোথায় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তো দেখো এটা কোথায় হয়ে যায়। তো এটা হচ্ছে কি? অ্যানাফেজ ধাপে। তো বইতে ডিরেক্ট দেওয়া আছে, তোমরা তো নিয়ে মুখস্থ করে ফেলতে পারো, যারা অনেকেই মুখস্থ আছে জানো। তো তারপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি? কোনটি ক্রোমোজোমের ধর্ম। ক্রোমোজোম কয় ধরনের হতে পারে? ক্রোমোজোম বিভিন্ন ধরনেরই হতে পারে। যেমন ধরো আমরা অ্যানাফেজ ধাপে কয়টা জিনিস শিখতে পারছি? তিনটা। একটা হচ্ছে কি? ভি, এল, তারপরে কি? জে, আই। তো ভিতে কি? মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এলতে কি আসে? সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। যে আসলে কি? অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আইতে কি আসে? টি, ই, সরি গাইস,
এতে কি টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক তো দেখো আমরা কোষ বিভাজনের এনাফেজ ধাপে চারটা কোষ সংযোজন ধরন দেখতে পাই। একটা হচ্ছে কি ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির এবং আই আকৃতির। তো এই কোষগুলা কেমন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ভি এরকম, এখানে এরকম থাকবে। এল আকৃতির কি ঠিক মাঝের একটু পরে এরকম থাকবে। তারপরে যে অনেকটা এরকম অনেকটা থাকবে এরকম। তারপরে আই কি যে কোনো এক জায়গায় থাকবে, তো এইভাবে থাকবে বিএল জে আই। তো এইভাবে তো চারটা জিনিস কি কি আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো এখানে অপশন দিয়ে কি আছে, মেটাসেন্ট্রিক এটা কোষের ধরন, সাবমেটাসেন্ট্রিক এটাও একটা কোষের ধরন, অ্যাক্রোসেন্ট্রিক এটা কোষের ধরন এবং টেলোসেন্ট্রিকও কোষের ধরন। তো কোনটা না, সাব অ্যাক্রোসেন্ট্রিক। তো এরকম কিছু কি আমরা দেখেছি? না, কখনোই দেখি নাই। তো এটা কি কোষের ধরন না, এটা হচ্ছে সঠিক উত্তর। তো তারপরে যাই আমরা নিচে, তোমরা ব্যাখ্যাটা দেখতে পারবা। তো তোমরা অনেকেরই মুখস্থ আছে বিষয়টা। তারপরে দেখি 6 নম্বর, কোষ বিভাজনকালে মাকতন্ত্রর মেরু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? নিশ্চয়ই সেন্ট্রিওল হবে, তোমরা জানো, বুঝতেই পারছো এটা কি হবে। তারপরে হচ্ছে কি মায়োসিসের কোন পর্যায়ে কায়াজমা তৈরি হয়? ওটা কি প্যাকাইটিন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভ। পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা কি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের উত্তর। কায়াজমা হচ্ছে এক্স আকৃতির একটা গঠন সৃষ্টি হবে। এক্স আকৃতির গঠনটা কিভাবে সৃষ্টি হয়, ধরো দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি জোড় সৃষ্টি হয়, তো ওটা কি বলা হচ্ছে কি কায়াজমা। তো কায়াজমা এক্স আকৃতির গঠনটা এরকম। ধরো আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, আর একটা হচ্ছে কি এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম। তো দুইটা ক্রোমোজোম যখন একসাথে হবে তখন কি হয়, এই যে দেখো এই যে একটা আসলো, এখানে দুইটা ক্রোমোজোম আছে। তারপরে ধাপটা কি হবে দেখাই আমরা, এই যে একটা ক্রোমোজোম এদিকে গেল, এদিকে গেল, একটা ক্রোমোজোম এই যে, তো এটা এখানে কি হবে, জোড়া সৃষ্টি হবে। তো এখানে কি আমরা একটা এক্স আকৃতির গঠন দেখতে পাচ্ছি না, তো এটা হচ্ছে কি কায়াজমা। তো এক্স আকৃতির যে গঠনটা এটা হচ্ছে কায়াজমা। তো এইখানে বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের দুইটা হোমোলোগাস মানে কি দুইটা ভিন্ন জায়গা থেকে, ধরো বলতে গেলে দুইটা ভিন্ন ফ্যামিলি থেকে দুইটা ক্রোমোজোম আসলো। তো এখানে এই যে জায়গাটা সৃষ্টি হলো, তো এখানে এটা উত্তর কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মাইটোসিসের প্রমুখ পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়, হচ্ছে কি প্যাকাইটিন। তো এটা মনে রাখবো, এটা আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তারপরে যাই, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে, নিউক্লিয়াসের অন্য নাম কি ক্যারিয়ন। তো ক্যারিয়ন থেকে ক্যারিওকাইনেসিস। তেমনি আমরা বাকি অপশনগুলো যদি দেখার চেষ্টা করি, সাইটোপ্লাজম বিভাজন কি বলা হয়, সাইটোকাইনেসিস বলে। তেমনি ডায়াকাইনেসিস কি, ওটা হচ্ছে, তো এটা মনে রাখবা যে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের অন্য নাম হচ্ছে ক্যারিয়ন, ক্যারিয়ন থেকে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজন কি সাইটোকাইনেসিস। তারপরে যাই,
কোটি দেহকোষের বিভাজন। তো এটা আমরা সবাই জানি যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া কি হয়, একটি পুরনো দেহকোষ থেকে নতুন মাতৃকোষ সৃষ্টি হয়। একটি সৃষ্টি হয় না, দুঃখিত, একটা মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটা হচ্ছে কি মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। তারপরে হচ্ছে মায়োসিসের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়। তো এটা কোন জায়গায় আমরা দেখি বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, সেটা আমরা একবার আগেই দেখে আসছি। এটা কি জাইগোটিন। তো সেম জিনিস আবার আসলো জাইগোটিন। তোমরা এখানে যে তোমাদের জন্য ব্যাখ্যাটা দেওয়া আছে, তো এটা করে নিবা। তারপরে হচ্ছে প্রাকৃতিক কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় ঘটে। তো নর্মালি কোন প্রক্রিয়ায় ঘটে, প্রকৃতিতে আমাদের বিভিন্ন ধরনের জীব আছে, যেমন কি ব্যাকটেরিয়া আছে, তারপরে কোষীয় অকোষীয় অনেক ধরনের প্রাণী আছে, আমরা মানুষ বহুকোষীয় উন্নত প্রাণী আছি। তো কি প্রকৃতিতে সব ধরনের মানুষই আছে, তো কি সব ধরনের কোষ বিভাজন কি দেখা যেতে পারে। তো এখানে প্রথম অপশন দেওয়া কি আছে, মাইটোসিস। এটা কি নিম্ন শ্রেণীর জীবের মধ্যে ঘটে, সরাসরি একটি কোষের মধ্যে কি বিভাজন সৃষ্টি হয়। তারপরে কি আছে মাইটোসিস, এটা কি দেহকোষে বিভাজিত হয়। তারপর মিওসিস, জনন কোষের সৃষ্টি হয়, একটা কোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। তারপরে কি ফ্র্যাগমেন্টেশন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান্ট বা বিভিন্ন ধরনের যে অণুজীব আছে, যাদের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে একটা জীব, এটাকে আমরা কি বলি, প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, প্যারেন্ট সেল বলতে পারো বা গাছ বলতে পারো। তো এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কি হয়, এক ধরনের অযৌন জনন ঘটে। তো এক জায়গায় খাদ সৃষ্টি হলো, এরকম যে জায়গায় খাদটা সৃষ্টি হলো ওই জায়গায় কি হয়, বিভাজিত হয়ে গেল, বা কোনো কারণে, কোনো প্রাকৃতিক কারণে বিভাজিত হয়ে গেল। তো ওই বিভাজিত যে অংশগুলো আছে ওগুলা কি হবে, আলাদা করে আরেকটা ডটার সেল তৈরি করবে। এই যে ধরনের বিভাজনটা দেখতেছো, তো এটাকে কি বলা হয়, ফ্র্যাগমেন্টেশন। তো নতুন একটা জিনিস শেখানো, ফ্র্যাগমেন্টেশন। এই যে এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, এটা হচ্ছে ধাপটা। তো প্রাকৃতিক কোষ বিভাজন কোনটাই ঘটে, সব ধরনের হতে পারে। তার মানে কি আমাদের উত্তর হচ্ছে ই, সবকটি প্রক্রিয়া। তারপরে হচ্ছে যে কোষ বিভাজন উদ্ভিদের যৌনক্রমের জন্য আবশ্যক। এখন বোঝাচ্ছে যৌনক্রম। যৌনক্রমের জন্য কি লাগবে, যেহেতু যৌন বোঝা যাচ্ছে জনন কোষ এখানে আছে, তো তার মানে কি মিওসিস, অবশ্যই এটা চোখ অক্ষরেই বলা যায়। এটা কি আমাদের মিওসিস। হ্যামাটোসিস তো দেহ মানে নিম্ন শ্রেণীর জীব দেহে ঘটে, তো তাদের তো অযৌন নেই, ওটা বাদ। তারপরে ফিশন তো এখানে না, ফ্র্যাগমেন্টেশন তো অযৌন, তো এটাও না। তো উত্তর হচ্ছে কি মায়োসিস। তো যৌনক্রমে মিয়োসিস কোষ বিভাজন কেন প্রয়োজন হয়। তো যৌনক্রমে মিয়োসিস কোষ বিভাজন কেন প্রয়োজন হয়, তো এটার মেইন কারণ হচ্ছে, ধরো জনন কোষে যদি আমরা কি জানি, মিয়োসিস বা কি হ্রাসমূলক বিভাজন, এখানে কি হয়, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা কি মাতৃকোষের থেকে অর্ধেক হয়, যেহেতু জাইগোটে দুইটা ভিন্ন কোষ এসে মিলিত হবে। তো যেহেতু জাইগোটে দুটো ভিন্ন কোষ মিলিত হবে, তো ফাদার থেকে একটা আসলো সেল, এখানে কি হচ্ছে, একটা ক্রোমোজোম, আর একটা কি মাদার থেকে আসলে একটা ক্রোমোজোম। তো দুইটা যখন একসাথে হবে তখন কি একটা সেল হবে। তো এখানে যদি এক সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে যদি একসাথে থাকে, তো দুইটা মিলে কি দুই হয়ে যাচ্ছে। তো পিতামাতা থেকে যেটা জাইগোট সৃষ্টি হবে সেখানে কি ডাবল ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তো এইরকম যদি প্রতিবার হতে থাকে, তো তো কি জীবজগতের মধ্যে একটা আমূল পরিবর্তন এসে যাবে, যার কারণে কি মানুষ থেকে কি যে হয়ে যায়, মানে এটা বলা মুশকিল। তো জীবজগতের
ক্রোমোজোম সংখ্যা যেন ধ্রুব থাকে, তো সেই জন্যই আমাদের কি দরকার, তো তো এর জন্যই আমরা বলতে পারি যে বংশধারার ক্রোমোজোম সংখ্যা স্থিতি রাখার জন্য আমাদের কি যৌনক্রম মিয়োসিস কোষ বিভাজন প্রয়োজন। এর মাধ্যমে মাতৃকোষ থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম কি হয়, অপত্য কোষে আসে এবং দুটা মিলিত হয়ে একটা সম্পূর্ণ সেল তৈরি হয়, যার কারণে দুটাতে কি ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। তো তারপরে আমরা পরেরটাই যাই, কোন ফেজে ইকো ইকোয়াটোরিয়াল প্লেট দেখা যায়। তো ইকোয়ার থেকে আমরা বুঝতেছি এটা কোথায় থাকতে পারে, ইকোয়াটরে থাকতে পারে। ইকোয়াটর আমরা কোথায় দেখি, প্রোফেজের শেষ পর্যায়ে যে আমাদের কি একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ওটার যে মাঝের অংশটা সেটা কি আমরা কি ইকোয়াটর বলি। তো এই ইকোয়াটরের পর্যায়ে আমাদের কি ইকোয়াটর প্লেট দেখা যায়, কিন্তু এই প্লেটটা কোন পর্যায়ে সবচেয়ে স্পষ্ট হয় সেটা হচ্ছে কি মেটাফেজ ধাপে। তো এটার উত্তর হচ্ছে মেটাফেজ। আর কোষ বিভাজন তো আমরা যেহেতু দেখতেছি পাঁচটা ধাপে ভাগে বিভক্ত, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা মানে এই না যে প্রোফেজ হলো থেমে গেল তারপরে প্রোম্যাটোফেজ হচ্ছে, এভাবে কিন্তু না। আমরা এটা বোঝার স্বার্থে আমরা পাঁচটাকে ভাগ করছি। মেনলি এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, একসাথেই এক মানে কি কন্টিনিউয়াসলি এটা ঘটতে থাকে। তো কোন ফেজে ইকুয়াটোরিয়াল প্লেট দেখা যায়, এটা হচ্ছে কি মেটাফেজ ধাপে। নিচে তোমরা ব্যাখ্যাটা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম কন্ডিশন শুরু করে। কন্ডিশন মানে হচ্ছে কি পেঁচায় পেঁচায় কি কয়েলিং এর মতো হয়। নিচে দেখতে পাচ্ছ মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোম কন্ডিশন শুরু হয়। এ সময় ক্রোমাটিড সুপার কয়েলিং পদ্ধতিতে সর্বাধিক কুণ্ডলিত বা ঘনীভূত হয় এবং কি ওটা জিনিস পাতলা থেকে ঘনীভূত হলে তখন কি আরো বেশি মোটা দেখা যাবে। মোটা হলে কি স্পষ্ট দেখা যাবে, আর মোটা মানুষদের কিন্তু তুলনায় খাটোই দেখা যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো এটা কি মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমের কন্ডিশন শুরু হয়, এটা কি মেটাফেজ ধাপে। তো আজকে এই পর্যন্তই। আমরা দীর্ঘক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা 15টা এমসিকিউ শিখে ফেললাম, সেই সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন শিখলাম। তো তোমরা কি করবে, এভাবে যেটা সঠিক হচ্ছে সেটা তো পড়বি এবং বাকি অপশনগুলোও দেখে নিবি, যার মাধ্যমে একটা এমসিকিউর মাধ্যমে আমরা কি 4টা জিনিসে শিখে ফেলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।